হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি সেকেন্ড সেমিস্টারের আরও একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের টপিক। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো তোমরা তো জানোই সাধারণভাবে আমার দুখানা ক্লাস হয়ে গেছে হিউম্যান জিওগ্রাফির ওপর, যেখানে আমরা নেচার অ্যান্ড স্কোপ অফ হিউম্যান জিওগ্রাফি সম্পর্কে আলোচনা করেছি। এবার আজ যে টপিকটা আমি নিয়ে এসেছি সেটা তোমাদের পপুলেশন জিওগ্রাফির ওপরে, মানে হিউম্যান জিওগ্রাফির ইউনিট 3 পার্টে যে পপুলেশন জিওগ্রাফি রয়েছে তার থেকে একটা টপিক আজকে আমি তুলে নিয়েছি। কারণ হচ্ছে অনেকে আমাকে এই টপিকটার ওপরে একটা ভিডিও বানাবার রিকোয়েস্ট করছে, কারণ এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট এবং অনেক ক্ষেত্রেই এই টপিকটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সিও রয়েছে। তো আজ আমাদের টপিকটা খুব পপুলার একটা টপিক। কী টপিক তোমরা দেখতেই পাচ্ছ, পপুলেশন ডেন্সিটি গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাকর্ডিং টু ইন্ডিয়া। ইন্ডিয়ার রেসপেক্টে আমরা পড়ব পপুলেশন ডেন্সিটি কী, পপুলেশন ডিস্ট্রিবিউশন কী এবং পপুলেশন গ্রোথ বলতে আমরা কী বুঝি। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। ফার্স্টেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পৃথিবীতে, বিশেষত ভারত বর্তমান দিনে দাঁড়িয়ে রয়েছে এমন একটা কান্ট্রি হিসাবে যার জনসংখ্যা কিন্তু চীনকেও ছাপিয়ে গেছে। এটা নিশ্চয়ই তোমরা জানো যে 2021 সালে আদমশুমারি অনুযায়ী বা সেন্সাস অনুযায়ী বর্তমান দিনে ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলেস্ট কান্ট্রি যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে কি, পপুলেটেড কান্ট্রি হচ্ছে আমাদের ইন্ডিয়া। কারণ এখানকার যে বর্তমান জনসংখ্যা সেটা সমস্ত দেশকে ছাপিয়ে গেছে। তো ইন্ডিয়ান পপুলেশনের ওপর বেস করে বেশ কিছু জিনিস আমরা করে থাকি। তার মধ্যে ফার্স্ট যেটা আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে পপুলেশন ডেন্সিটি। পপুলেশন ডেন্সিটি কী বা জনসংখ্যা ঘনত্ব কী, এটা তোমরা সবাই জানো, বাচ্চাবেলা থেকে ঘনত্ব কী পড়ে আসছো। আরও একবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বলছি, পপুলেশন ডেন্সিটি ইজ এ মেজারমেন্ট অফ পপুলেশনস পার ইউনিট ল্যান্ড এরিয়া। মানে একটা ল্যান্ড এরিয়াতে, একটা নির্দিষ্ট একক ল্যান্ড এরিয়াতে যে পরিমাণ বা যতজন মানুষ বসবাস করছে সেটাই হচ্ছে আমার পপুলেশন ডেন্সিটি। তাহলে পপুলেশন ডেন্সিটি কী বোঝা গেল। এবার এই পপুলেশন ডেন্সিটি কেন আমরা পপুলেশন জিওগ্রাফিতে পড়ে থাকি, কারণ কোনো একটা জায়গার জনঘনত্ব বোঝানো মানে কি, সেই জায়গার লোক বসতির পরিমাণটা আমাদেরকে বোঝাচ্ছে এবং সেখানকার কালচার সম্পর্কে আমাদের আইডিয়া তৈরি হচ্ছে। তো পপুলেশন জিওগ্রাফির একটা মানে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে পপুলেশন ডেন্সিটি। এবার আমরা এই পপুলেশন ডেন্সিটি কেন পড়ছি এবং এর মধ্যে দিয়ে আমরা কী কী জানতে পারছি সেটা আমরা একটু দেখে নেব। দেখো, টোটাল পপুলেশন ডেন্সিটিকে যে ইউনিটে আমরা ভাগ করতে পারি বা যে টাইপসগুলোতে আমরা ভাগ করতে পারি, যার মাধ্যমে আমরা মেজার করে থাকি পপুলেশন ডেন্সিটি, সেটা হচ্ছে 5 রকম। তার মধ্যে 3টে হচ্ছে মেন, যেগুলো ক্যালকুলেটিভ বা যেগুলো আলোচনা করার মতো, আর বাকি 2টো অপশনাল, ওটা অতটা ইম্পর্ট্যান্ট নয়। তো আমরা আজকে ওই 3টে নিয়ে আলোচনা করবো। দেখো কি বলছে, ফার্স্ট নাম্বার 1 হচ্ছে অ্যারিথমেটিক ডেন্সিটি। অ্যারিথমেটিক ডেন্সিটি কি, তোমরা অলরেডি অ্যারিথমেটিক মিন করেছো। তো অ্যারিথমেটিক ডেন্সিটিটা কী জিনিস না, গাণিতিকভাবে যখন কোনো জায়গার বা কোনো অঞ্চলের আমরা ডেন্সিটি পরিমাপ করছি তখন সেটা হয়ে যাচ্ছে অ্যারিথমেটিক ডেন্সিটি। এবার এটার ফর্মুলাটা দেখে নেওয়া যাক। টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল ল্যান্ড এরিয়া। হ্যাঁ, অবভিয়াসলি টোটাল পপুলেশন বলতে কী বোঝাচ্ছে, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে, এটা কিন্তু মাথায় রাখবে, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে টোটাল যে জনসংখ্যাটা সেটা ডিভাইডেড বাই সেই নির্দিষ্ট অঞ্চলের ল্যান্ড মাস, কতটা এরিয়া রয়েছে স্কোয়ার কিলোমিটারে, সেটা আমাদের মেজার করতে হবে। তাহলে যদি বলা হয় অ্যারিথমেটিক ডেন্সিটি কী এবং সেটা কী করে আমরা মানে ডেসক্রাইব করে থাকি বা কীভাবে আমরা ক্যালকুলেট করে থাকি, তখন আমাদের অ্যারিথমেটিক ডেন্সিটি কী লিখে তার সাথে কিন্তু এই ফর্মুলাটা অবশ্যই লিখে দিতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 কী বলছে দেখো, নিউট্রিশন ডেন্সিটি। হোয়াট ইজ নিউট্রিশনাল ডেন্সিটি? কোনো অঞ্চলে পুষ্টিমূল্য বিচার করার জন্য আমরা কিন্তু এই নিউট্রিশনাল ডেন্সিটি ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। ধরো কোনো একটা গ্রামে গেছি আমরা, সেখানকার এরিয়াটা তো আমরা পেয়ে যাব, কতটা এরিয়া জুড়ে সেই গ্রামটা অবস্থান করছে আর সেই গ্রামে বসবাসকারী মোট জনসংখ্যাই বা কত, সেখান থেকে আমরা ইজিলি সেখানকার অ্যারিথমেটিক ডেন্সিটি তো বার করতে পারি। কিন্তু নিউট্রিশনাল ডেন্সিটি কী করে বার করব আর কেনই বা বার করব? ঠিক, নিউট্রিশনাল ডেন্সিটি বার করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল এগ্রিকালচারাল ল্যান্ড এরিয়া। কেন হঠাৎ করে আমরা এগ্রিকালচারাল ল্যান্ড এরিয়াকে নিয়ে এলাম? নিউট্রিশন মানে কি? খাদ্য, পর্যাপ্ত পরিমাণে সুস্পষ্ট খাদ্য, যেটা খেলে আমাদের শরীরে পুষ্টির জন্ম দেবে। ঠিক, তো সেই পুষ্টিটা মেজার করব কি করে আমরা? যে নির্দিষ্ট স্থানের আমরা জনসংখ্যাকে মাপছি সেই নির্দিষ্ট স্থানে কতটা এগ্রিকালচারাল ল্যান্ড আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এতটা ল্যান্ড থেকে এতটা ফসল পাচ্ছি।
তার রেসপেক্টে সবাই সমান পুষ্টিমূল্য পাচ্ছে কিনা তার একটা আইডিয়া তৈরি করতে পারবো। তো সেটাই এখানে আমরা করে থাকবো, টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল এগ্রিকালচারাল ল্যান্ড এরিয়া, অবশ্যই একটা নির্দিষ্ট অঞ্চলে একটা নির্দিষ্ট সময়। ওকে, তো এটা গেল হচ্ছে নিউট্রিশনাল ডেন্সিটি। এবার নাম্বার 3 কি বলছে, এগ্রিকালচারাল ডেন্সিটি। হোয়াট ইজ এগ্রিকালচারাল ডেন্সিটি? এটা খুব ইন্টারেস্টিং। একটা নির্দিষ্ট ধরো কৃষিভিত্তিক গ্রামে তোমরা গেছো, সেখানে তোমরা গিয়ে কি বিভিন্ন রকম সার্ভে করছো, তো সেখানে গিয়ে কিন্তু আমরা নর্মাল ডেন্সিটি নয়, সেখানে গিয়ে আমরা এগ্রিকালচারাল ডেন্সিটি বার করে থাকি। সেটা কি জিনিস না, যতজন এগ্রিকালচারাল ল্যান্ডে কাজ করছে তাদের টোটাল পপুলেশন ডিভাইডেড বাই যতটা এরিয়াতে তারা কাজ করছে তাদের টোটাল এরিয়ার স্কোয়ার কিলোমিটারটা। বুঝতে পারলাম? এই তিনটে হচ্ছে মেন ডেন্সিটির পার্ট। এছাড়াও আরও দুটো ডেন্সিটি আছে, তার মধ্যে একটা হচ্ছে তোমার গৃহ মানে হোম ডেন্সিটি। একটা ঘরের মধ্যে একটা ধরো সামথিং 10 স্কোয়ার ফিট 10 স্কোয়ার ফিটের যে ঘরগুলো হয় সেই ঘরের মধ্যে কতজন লোক বসবাস করছে তার একটা ডেন্সিটি বার করা যায়। আবার বিভিন্ন নির্দিষ্ট একটা শহর, নির্দিষ্ট একটা গ্রাম, পার্টিকুলার এরিয়া ওয়াইজ একটা নির্দিষ্ট সংস্কৃতিযুক্ত অঞ্চল, সেই অঞ্চলে কতজন ডেন্সিটি মানে কতজন পপুলেশন হয়েছে সেটা ডেন্সিটি বার করা যায়। যে কোনো বনভূমির ডেন্সিটি বার করা, এনি টাইপস অফ এরিয়ার ডেন্সিটি আমরা মেজার করতে পারি। এই একই ফর্মুলা, শুধু সেখানে সেই এরিয়ার ক্যাটাগরিটাকে আমাদের মাথায় রাখতে হবে। তো পপুলেশন ডেন্সিটি কি বোঝাতে পারলাম? এই হচ্ছে পপুলেশন ডেন্সিটি। এবার যেটা আমরা নেক্সট পড়ব সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমাদের বর্তমান দিনে পপুলেশন গ্রোথ ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু মডারেট কন্ডিশনে রয়েছে। আমাদের ইন্ডিয়া, যখন আমি ডেমোগ্রাফি ট্রানজিশন মডেল পড়াবো তখন আরও ডিটেলসে বলে দেবো। এখন শুধু এটুকু জেনে রাখো যে পর্যায় থাকে বিভিন্ন, কতটা পপুলেশন বাড়ছে, কতটা কমছে, কতজন মরছে, কতজন জন্মাচ্ছে, এর রেসপেক্টে আমাদের একটা চার্ট থেকে থাকে যে এটা হচ্ছে খুব উন্নত দেশ বা এটা খুব অনুন্নত দেশ। এই যে ব্যাপারগুলো মেজার করার ক্ষেত্রে কিন্তু এই ডেন্সিটি যেরকম ইম্পর্টেন্ট সেরকম হচ্ছে গ্রোথটাও ইম্পর্টেন্ট। তো সেই গ্রোথে কিছু ইম্পর্টেন্ট টপিক আমি এখানে তুলে দিয়েছি, অনেক কিছু আছে, অত কিছু না জানলেও চলবে। মেন যে জিনিসগুলো মানে উচ্চ জন্মহার, নিম্ন জন্মহার, শূন্য জন্মহার, এরকম অনেক কিছু আছে। আস্তে আস্তে আমরা সব কটা নিয়ে আলোচনা করবো। নাম্বার 1 যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ন্যাচারাল গ্রোথ রেট। প্রাকৃতিকভাবে যে ন্যাচারাল গ্রোথ রেট আমরা পেয়ে থাকি, যেটার মধ্যে বিশেষ কোনো ক্যালকুলেশন করার দরকারই পড়ে না, সেটা কিভাবে আমরা মেজার করব? আর সেটা জিনিসটাই বাকি প্রাকৃতিক উপায় নির্দিষ্ট কোনো অঞ্চলে নির্দিষ্ট কোনো সময় যতজন মানুষ জন্মাচ্ছে এবং তার পূর্ববর্তী জনসংখ্যা যত ছিল তার রেসপেক্টে কত শতাংশ বৃদ্ধি পেল, সেটাই হচ্ছে আমার ন্যাচারাল পপুলেশন গ্রোথ রেট। ওকে, সেটার ফর্মুলাটা কি দেখো, লিখেছে P2 মাইনাস P1 ডিভাইডেড বাই P1 ইন্টু সি। হোয়াট ইজ P2 P1 এটা একটু জেনে নেওয়া দরকার। P1 দেখো লিখে দিয়েছি প্রেজেন্ট পপুলেশন, P2 হচ্ছে প্রেজেন্ট পপুলেশন, P1 হচ্ছে প্রিভিয়াস ইয়ার পপুলেশন, অ্যান্ড সি হচ্ছে 100%। আমরা সবসময় কি পার্সেন্টেজে ক্যালকুলেট করি, শতকরা কত বৃদ্ধি পেয়েছে, শতকরা কত হ্রাস পেয়েছে সেটা জানার জন্য সি হচ্ছে 100%কে রিপ্রেজেন্ট করছে। তো ন্যাচারাল গ্রোথ রেটটা বুঝতে পারলে এবার যেটায় যাব সেটা হচ্ছে ইম্পোজড গ্রোথ রেট। হোয়াট ইজ ইম্পোজড? এটা হচ্ছে দেখো ন্যাচারাল গ্রোথ রেটটা টোটাল, ঠিক আছে, সেটার মধ্যে অনেকে ইমিগ্রেটেড হচ্ছে, অনেকে এমিগ্রেটেড হচ্ছে, অনেকের মধ্যে মৃত্যু ঘটছে, এটা আমরা জানতে পারছি না কারণ ওখানে তো মৃত্যুর পরিমাণ আমরা মেজার করিনি। কিন্তু এই যে ইম্পোজড গ্রোথ রেটের মাধ্যমে কিন্তু আমরা এক্স্যাক্ট কতজনের বৃদ্ধি ঘটেছে সেটা জানতে পারবো। সেটার ফর্মুলাটা কি দেখো, P মাইনাস ডি প্লাস I মাইনাস ই। সব কটার ক্যাপস অক্ষরগুলো, ফার্স্টের অক্ষরগুলো নিয়েই কিন্তু এই সূত্রটা করা ইজি, খুব একটা শক্ত নয়, দেখলেই তোমরা বুঝতে পারবে। P ইকুয়ালস টু কি, যারা বেঁচে আছে, লিভিং পারসন। ওকে, লিভিং পপুলেশন। ডি হচ্ছে ডেথ পপুলেশন। লিভিং পপুলেশন থেকে আমি যদি ডেথ পপুলেশন বিয়োগ দিয়ে দিই তাহলে বর্তমান দিনে যতজন পপুলেশন রয়েছে সেটা আমি বুঝতে পারছি। প্লাস তার সাথে আমরা কি অ্যাড করছি, ইমিগ্রেশন মানে কি, যারা অন্য দেশে চলে গেছে আমাদের দেশ থেকে, ঠিক সেটা, মাইনাস এমিগ্রেশন, যতজন আমাদের দেশে এসছে, রাইট। অভিযোজনের যে পর্যায়গুলো রয়েছে, ইমিগ্রেশন মাইনাস এমিগ্রেশন করলে আমরা টোটাল আমাদের দেশে বর্তমানে কতজন এসছে বা এক্সেস কতজন রয়েছে সেটা বুঝতে পারবো। তাদের টোটাল যোগফলটাই হচ্ছে আমার ইম্পোজড গ্রোথ রেট, যার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি কতজন বর্তমান এক্স্যাক্ট জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে। ওকে, এই দুটো হচ্ছে মেন পার্ট। এরপরে যেটা আমরা জানি সেটা হচ্ছে তিনটে, সেটা আমি এখানে লিখিনি, তোমরা সবাই জানো তাই আমি আর আলাদা করে লিখিনি, আমি বলে দিচ্ছি শুনে নাও।
তিন রকমের গ্রোথ রেট নর্মালি আমরা মেজার করে থাকি। কি কি? একটা হচ্ছে হায়ার, একটা হচ্ছে লোয়ার, আর একটা হচ্ছে জিরো বা শূন্য জনসংখ্যা বা স্থিতিশীল জনসংখ্যা। গ্রোথ রেট যদি হায়ার হয় তার মানে কি? সেখানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিরমভাবে বৃদ্ধি পাচ্ছে? যতজন মানুষ জন্মাচ্ছে তার থেকে কম পরিমাণ মানুষের মৃত্যু ঘটছে, তার ফলে জনসংখ্যাটা ঊর্ধ্বমুখী বা বাড়তে থাকছে। নেক্সট যদি বলি নিম্নমুখী জনসংখ্যা বা লোয়ার পপুলেশন গ্রোথ, সেক্ষেত্রে কী হচ্ছে? যতজন জন্মাচ্ছে তার থেকে বেশি পরিমাণে মানুষ মারা যাচ্ছে, তার ফলে কি হচ্ছে? জন্মানোর যে জনসংখ্যাটা সেটা কমে যাচ্ছে, ফলে অল ওভার জনসংখ্যা কমে যাচ্ছে। এটা নাম্বার 2। নাম্বার 3 কি? স্থিতিশীল জনসংখ্যা বা জিরো পপুলেশন গ্রোথ রেট। হোয়াট ইজ জিরো পপুলেশন গ্রোথ রেট? অতিরিক্ত উন্নত বা উন্নতির একদম শেষ সীমান্তে গিয়ে যখন কোনো দেশ অবস্থান করে তখন সেখানকার পপুলেশন গ্রোথটা বন্ধ থাকে বেশ কয়েক বছর ধরে। এই পরিস্থিতি চলতে থাকলে সেটা খুব ভয়ঙ্কর রূপ নেয় এবং সাধারণ মানুষের সংখ্যা কমতে থাকে সেই সমস্ত দেশে। তো যদি যতজন মানুষ জন্মাচ্ছে তার সমপরিমাণ মানুষের মৃত্যু হয়, অথবা মানুষ যদি না জন্মায় এবং মৃত্যুও যদি না হয়, সেক্ষেত্রে কী হবে? যে জিরো পপুলেশন গ্রোথ লক্ষ্য করা যাবে। মানে আগের বছরেও যা জনসংখ্যা ছিল এই বছরেও সেই জনসংখ্যাটাই যদি রয়ে যায়, তখন তাকে আমরা বলি শূন্য জনসংখ্যা বা জিরো পপুলেশন গ্রোথ বা স্থিতিশীল অবস্থা, যেগুলো সাধারণত নরওয়ে, ডেনমার্ক এইসব জায়গায় দেখতে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে বেসিক, এগুলো তোমরা 11-12-এও পড়েছো, সেই জন্য আমি আর এখানে লেখার প্রয়োজন মনে করিনি। নেক্সট এই দুটো জিনিস তোমাদের জানা উচিত, যদিও এটা গ্রোথের মধ্যে পড়ছে, এটা মেজারমেন্ট অফ গ্রোথের যে ইন্ডিকেটর রয়েছে তার মধ্যে পড়ছে, তাও আমার মনে হয় যে এই দুটো কোশ্চেন খুব এসে থাকে পরীক্ষায়। তো সেই জন্য একটু আলোচনা করে দিই, গ্রোথ বার্থ রেট বা বার্থ রেট কাকে বলে। সাধারণভাবে একটা নির্দিষ্ট বয়স সীমার মধ্যে মহিলাদের যে প্রজনন হার, সেটাকে যখন আমরা 100 বা 1000-এর মধ্যে ক্যালকুলেট করে থাকি, তখন আমরা সেটাকে গ্রোথ রেট বা বার্থ রেটের সাথে তুলনা করে থাকি, গ্রোথ রেটের একটা পার্ট হিসেবে। তো এটার ফর্মুলাটাকে লিভিং চাইল্ড ডিভাইডেড বাই টোটাল পপুলেশন ইন্টু 100। যতজন সুস্থ শিশু জন্মাচ্ছে এবং বেঁচে থাকছে একটা বছরে, একটা নির্দিষ্ট বছরে, সেটা ডিভাইডেড বাই সেই বছরের টোটাল পপুলেশন, যতজন সেই বছরের জনসংখ্যা রয়েছে, ইন্টু 100 করলে আমরা কি পেয়ে যাব? বার্থ রেট পেয়ে যাব, সেই নির্দিষ্ট অঞ্চলের বার্থ রেট পেয়ে যাব। নেক্সট হচ্ছে ডেথ রেট, একই ব্যাপার। ডেথ চাইল্ড যারা রয়েছে, মৃত শিশুর সংখ্যা এক বছরে ডিভাইডেড বাই সেই বছরের টোটাল জনসংখ্যা ইন্টু 100। ওকে, এই দুটো কনসেপ্ট মাথায় রেখে দাও, এগুলো শর্ট কোশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট, মানে 2 নম্বরের কোশ্চেন হিসেবে। এবার আসবো আসল ডিসকাশন। এই দুটো ছিল প্রোমো, এবার হচ্ছে মেন জিনিস দেখাবো। তো এখানে কি ব্যাপার আছে? এখানে অনেক কিছু ব্যাপার আছে, আমি সব কিছু এইটুকু বোর্ডের মধ্যে ধরানো পসিবল নয় বলে লিখিনি। আফটার ভিডিও তোমরা দেখার পর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও যারা এখনও হওনি, আর যারা জয়েন হয়ে আছো সেখানে আমি অলরেডি এটার PDF দিয়ে দেবো, ঠিক আছে? ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন দুটোই তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ওখানে ইনডিড তোমরা পড়ে নিতে পারবে। এবার আমি একটু বুঝিয়ে দিই, পপুলেশন যে ডিস্ট্রিবিউশন হয় সেটা আমাদের ইন্ডিয়ার রেসপেক্টে আমি কী করে পড়বো, বা কী জিনিসটাই বা কী, আমি কী বা পড়তে চলেছি। আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গা বিভিন্ন রকম ভূমিরূপ দ্বারা গঠিত এবং সেখানকার ক্লাইমেটিক কন্ডিশনও কিন্তু বিভিন্ন রকম, এটা আমরা অলরেডি জানি। কারণ আমাদের পৃথিবীতে, মানে পৃথিবীর যাবতীয় যা রকম ফিচার্স সবই প্রায় আমাদের ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায়, তাই না? তাই আমাদের ইন্ডিয়াকে ছোটোখাটো একটা মহাদেশের সঙ্গে তুলনা করা হয়। তো ইন্ডিয়ার যে বিভিন্ন সেকশন রয়েছে এবং সেখানে বসবাসকারী মানুষের যে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, সেই অনুযায়ী পপুলেশন ডিস্ট্রিবিউশন লক্ষ্য করা যায়। তার মধ্যে প্রধানত এই পপুলেশন ডিস্ট্রিবিউশনের পেছনে দুটো কারণ রয়েছে। নাম্বার 1 কারণ কি? প্রাকৃতিক কারণ। নাম্বার 2 হচ্ছে অর্থনৈতিক কারণ। এছাড়াও বেশ কিছু সাবস্টিবিউটরি রয়েছে, যেমন সামাজিক কারণ, সাংস্কৃতিক কারণ, শিক্ষাগত কারণ, বিভিন্ন অন্যান্য অনেক রকম কারণ রয়েছে। প্রাকৃতিক কারণে বেসিক জিনিস থাকে, সাধারণত ধরো বন্ধুর ভূপ্রকৃতি অঞ্চলে জনসংখ্যা কম হবে, যেখানে সমতল ভূমি রয়েছে সেখানে জনসংখ্যা বেশি হবে, যেখানে উর্বর মৃত্তিকা রয়েছে সেখানে জনসংখ্যা বেশি হবে, যেখানে মরুভূমি বা অনুর্বর বা ব্যাডল্যান্ড রয়েছে সেখানে জনসংখ্যা কম হবে, এই বেসিক জিনিসগুলো। এবার হচ্ছে ইকোনমিক দিকে যদি আমরা যাই, ইকোনমিক কারণ বা ইকোনমিক্স যে রিজনগুলো রয়েছে পপুলেশন গ্রোথে, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যেখানে জনসংখ্যা বেশি সেখানে কেন বেশি? অবভিয়াসলি কোনো মার্কেট আছে অথবা কনজিউসিং পার্ট আছে, অনেকগুলো রাস্তা চলে গেছে, কোনো একটা বড় শিল্পকেন্দ্র গড়ে উঠেছে, খনিজ সম্পদ রয়েছে, কৃষিক্ষেত্র রয়েছে ইত্যাদি। আর যদি সেখানে জনসংখ্যা কম হয় তার মানে বুঝতে হবে সেখানে ট্রান্সপোর্ট
বা আমাদের যে লিভিংহুড বা যেভাবে জীবনযাত্রা চালানোর কথা সেই সুযোগগুলো কম, তাই সেখানে জনসংখ্যা কম। এগুলো তো বেসিক জিনিস, এগুলো তোমরা জানো, এগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না। মেন যে জিনিসটা আমাদের মুখস্থ করতে হয় বা যেটা মেনলি কোশ্চেন এসে থাকে সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য পপুলেশন ডিস্ট্রিবিউশন অ্যাকর্ডিং টু ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়াতে পপুলেশন ডিস্ট্রিবিউশনের প্যাটার্ন অনুযায়ী 5টা ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, ভেরি হাই পপুলেটেড ডেন্সিটি জোন বা অতি জনসংখ্যাযুক্ত বা জনাধিক্যযুক্ত অঞ্চল, জনঘনত্বযুক্ত অঞ্চল। সেটা কি? যেখানে প্রচুর পপুলেশন দেখতে পাই, যেমন আমাদের কলকাতা। ওকে, তো সেটা কি না, দেখো বলেই দিয়েছি, গ্রেটার দ্যান 1001, মানে 1001-এরও বেশি পার স্কোয়ার কিলোমিটারে যদি কোনো অঞ্চলে জনসংখ্যা বিরাজ করে, তখন সেই এরিয়ার জনসংখ্যাকে আমরা জনঘনত্ব হিসেবে কী বলবো? হাই পপুলেশন, ভেরি হাই পপুলেশন ডেন্সিটি জোন। ওকে, এক্সাম্পল হিসেবে আমি অলরেডি লিখে রেখেছি, দেখো বিহার, দিল্লি, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, এইসব সেকশনগুলো হচ্ছে প্রচণ্ড পরিমাণে পপুলেটেড এরিয়া। ওকে, মুম্বাই ইত্যাদি। নেক্সট যাচ্ছে নাম্বার 2, হাই পপুলেশন ডেন্সিটির জন্য। ওটা ছিল ভেরি হাই, এটা হচ্ছে হাই। নাম্বার বা ফিগারগুলো মনে রাখবে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কি দেখো, 501 বা 501 থেকে 1000 বা 1000 পার স্কোয়ার কিলোমিটারে যদি কোনো অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব পরিমাপ করা যায়, তাহলে সেই জায়গাটাকে আমরা বলছি হাই পপুলেটেড ডেন্সিটি এরিয়া বা জোন, যেটা আমরা সাধারণভাবে কোথায় দেখতে পাই? ইউপি, পাঞ্জাব, তামিলনাড়ু এটসেট্রা, এরকম কয়েকটা স্টেটে। প্রতিটার ক্ষেত্রে অন্তত 2টো করে স্টেট কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। নাম্বার 3, মিডিয়াম পপুলেশন জোন, মাঝারি পপুলেশন জোন, খুব একটা বেশি নয়, খুব একটা কম নয়। এখানে কতজন পপুলেশন মানে ডেন্সিটি কীরকম লক্ষ্য করা যায়? 251, 251 থেকে 500 বা 500 পার স্কোয়ার কিলোমিটার এখানকার জনসংখ্যার ঘনত্বর পরিমাণ। আর কি এগুলো কোথায় দেখতে পাওয়া যায়? গোয়া, তামিলনাড়ু, উড়িষ্যা, এইসব থেকে। নেক্সট নাম্বার 4, লো পপুলেশন ডেন্সিটি জোন। এটা খুব ইন্টারেস্টিং। লো পপুলেশন ডেন্সিটি জোন কোথায় দেখতে পাওয়া যায়? ডেফিনেটলি যেখানে বন দুর্ভোগ প্রকৃতি বা সার্ভাইভ করা খুব কঠিন, তাই না? সেখানে জনসংখ্যা অটোমেটিক্যালি কমে যাবে। সেখানকার জনসংখ্যা দেখো কত বলছে, 101 থেকে 250, মানে 101 থেকে 250 পার স্কোয়ার কিলোমিটার। এরকম কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের ইন্ডিয়াতে জম্মু অ্যান্ড কাশ্মীর, রাজস্থান অ্যান্ড এমপি, এইচপি ইন দ্য সেন্স হিমাচল প্রদেশ, ওখানে লেখার জায়গা ছিল না তাই আমি এভাবে লিখেছি। এই সমস্ত স্টেটে আমরা এই ধরনের পপুলেশন ডেন্সিটি দেখতে পাই। অ্যান্ড লাস্ট অফ দ্য লিস্ট হচ্ছে ভেরি লো পপুলেশন ডেন্সিটি জোন, যেখানে প্রায় থাকার অযোগ্য জায়গা, যেখানে থাকা পসিবল নয়। সেখানে পপুলেশন ডেন্সিটি কতটা? মাত্র 100-এরও কম পার স্কোয়ার কিলোমিটার, 100-এরও কম পার স্কোয়ার কিলোমিটারে যদি কোনো স্থানের জনঘনত্ব মেজার করা যায়, তাহলে সেটা হয়ে যাবে ভেরি লো পপুলেশন ডেন্সিটি জোন। সেটা কোথায় দেখতে পাওয়া যায়? যেমন সিকিম, আন্দামান। তবে হ্যাঁ, সিকিমের কিন্তু পুরো সেকশন নয়, যেগুলো টাউনশিপ এরিয়া, সেখানে কিন্তু জনসংখ্যা অনেক। কিন্তু আমরা যদি পুরো সিকিমটাকে ক্যালকুলেট করি, তাহলে দেখতে পাবো সেখানে জনসংখ্যা কিন্তু অনেকটাই কমে। সিকিম, আসাম, তারপরে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ নয়, ওখানে যথেষ্ট ডেন্সিটি রয়েছে। মেঘালয়, এই সমস্ত অঞ্চলে যেখানে ধরো একে তো পাহাড়, তারপর প্রাকৃতিক দুর্যোগ বা এই সমস্ত কারণে জনসংখ্যাটা খুব কম, সেই জায়গাটা হচ্ছে আমার ভেরি লো পপুলেশন ডেন্সিটি জোন। আর রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু দ্বীপ, যেখানে প্রায় জনসংখ্যা হাতে গোনা মানুষ বসবাস করে, এই রকম। তো এইটাই হচ্ছে মেন পপুলেশন ডিস্ট্রিবিউশন অ্যাকর্ডিং টু ইন্ডিয়া। ওকে, এবারে যেটা তোমাদের বলার সেটা হচ্ছে, এই যে শুধু পপুলেশন ডেন্সিটি বা বলো গ্রোথ বলো বা আমরা ডিস্ট্রিবিউশন পড়লাম, শুধু এইটুকু পড়লে কিন্তু হবে না। তোমাদের ডেমোগ্রাফিক ট্রানজিশন রয়েছে, যেটা নাম্বার 1 পয়েন্টেই রয়েছে। আমি নাম্বার 2 পয়েন্টটা আজকে করিয়ে দিলাম পপুলেশন জিওগ্রাফির। নাম্বার 1 পয়েন্টে যে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল রয়েছে, সেটা তোমরা অলরেডি 12-এ পড়ে এসছো, কিন্তু এখানে আরও এলাবোরেটলি পড়বো। অনেকগুলো থিওরি আছে, সেগুলো আমাদের একবার করে দেখে নিতে হবে। যদিও আমি দেখছিলাম তোমাদের সিলেবাসে থিওরির উল্লেখ নেই, বাট স্টিল আমি কয়েকটা করিয়ে রাখবো, যদি বলা তো চায় না এক্সামে দিয়ে দিতে পারে। তো আজকে মেন টপিক আমার কী ছিল? পপুলেশন ডেন্সিটি, পপুলেশন গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাকর্ডিং টু ইন্ডিয়া। আশা করছি বোঝাতে পেরেছি, রাইট? যা কিছু মেন পয়েন্ট আমি তুলে বুঝিয়ে দিলাম, মেন কনসেপ্টটা দেওয়ার তোমাদের চেষ্টা করলাম। সবাই আশা করি বুঝতে পেরেছো।
যদি কোনো ডাউটস থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যেটা বলার সেটা হচ্ছে এর যাবতীয় নোটস আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করে নিও, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এছাড়াও আমি যে হিউম্যান জিওগ্রাফির এর আগে 2খানা ক্লাস করিয়েছি, যেখানে নেচার অফ হিউম্যান জিওগ্রাফি অ্যান্ড স্কোপ অফ হিউম্যান জিওগ্রাফি নিয়ে ডিটেলস আলোচনা করেছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও যারা এখনও পর্যন্ত দেখোনি। তো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো, কন্টিনিউ করার চেষ্টা করবো প্রথম দিক থেকেই। তো চলো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।